হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন সার্কিটে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো থাকে সাধারণত দুটো কম্বিনেশনে লাগানো হয়। একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। এরপরে আমরা কিরচফ ল সম্বন্ধে জানবো। ওই কারণে একটু এই কম্বিনেশনগুলো যদি জেনে নিই তাহলে ওগুলো বুঝতে আমাদের খুব বেশি সুবিধা হবে। ওই কারণে আজকে দুটো কম্বিনেশন সম্বন্ধে আমরা আলোচনা করব। রেজিস্ট্যান্সের একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। দেখো, খুবই সহজ টপিক, আমরা প্রত্যেকেই শিখেছি ক্লাস 10-এ, সেটাই আর একটু রিকল করা। সিরিজ কম্বিনেশনে তুমি ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ যে রেজিস্ট্যান্স যেগুলো সেগুলো একটা নির্দিষ্ট লাইনে থাকবে, সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। আর প্যারালাল কম্বিনেশনটা আমি তোমাকে দেখাচ্ছি। এই সিরিজ কম্বিনেশনে আমাদের যে জিনিসগুলোকে মাথায় রাখতে হবে সেইগুলোই কিন্তু আমি এখানে পয়েন্ট করেছি। 1 নম্বর পয়েন্ট বলেছে দ্য কারেন্ট ইন ইচ রেজিস্ট্যান্স ইজ সেম। যদি তুমি রেজিস্ট্যান্সগুলোকে সিরিজ কম্বিনেশনে লাগিয়ে দাও, তাহলে মানে শ্রেণী সমবায়ে তুমি যদি লাগাও, তাহলে তোমার যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্টটা যাবে, যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটা কিন্তু সেম হবে। আমি ধরে নিচ্ছি এইটার মধ্যে দিয়ে তোমার I1 কারেন্ট পাস করছে, এইটার মধ্যে দিয়ে তোমার I1 পাস করছে, এইটার মধ্যে দিয়ে তোমার I2 পাস করছে, এইটার মধ্যে দিয়ে তোমার I3 পাস করছে, তুমি ধরে নিতেই পারো। বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট তোমাকে এই সিচুয়েশনে আসতে হবে যে এই যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স দেখছো না, এগুলো I1 বলো, I2 বলো, I3 বলো, প্রত্যেকেরই ভ্যালু কিন্তু তোমার এইখানে যে কারেন্টটা প্রথমে ফ্লো করেছে সেইটার ভ্যালু ইকুয়াল। I1, I2, I3 এভরিথিং ইজ সিমিলার টু I অনলি। ওই কারণে এখানে লেখা আছে যে কারেন্ট in each resistance is always same, but potential difference is different. Potential difference is different. The potential difference across each resistors is proportional to its resistance. কথার মানে হচ্ছে তোমার এইখানে যে রেজিস্ট্যান্সটা দেখছো এইটাকে এইখানে যে রেজিস্ট্যান্সটা তুমি খেয়াল করছো, এইখান থেকে এইটুকটা আমি ধরে নিচ্ছি এইখান থেকে এইটুকটা R1 রেজিস্ট্যান্সের জন্য যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে V1, R2 রেজিস্ট্যান্সের জন্য যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে V2, এবং R3 রেজিস্ট্যান্সের জন্য যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে তোমার V3। ওকে, এবার দেখো আমি কি বললাম, সিরিজ কম্বিনেশনে কারেন্টটা কিন্তু সর্বদা সেম থাকবে, এগুলো মাথায় রাখতে হবে, তবেই তুমি যে কোনো ধরনের সার্কিট সলভ করতে পারবে। আর পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু তোমার প্রপোর্শনালি চেঞ্জ হবে আর এর সঙ্গে, বোঝা গেল? প্রপোর্শনালি চেঞ্জ হবে। এবং ভি, তুমি ইন জেনারেল এটাকে লেখা হয়েছে, তুমি এটাকে এইভাবেও লিখতে পারো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, যে V1 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R1, তারপরে V2 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R2, V3 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R3। আমি কোশ্চিন নিয়ে আসবো, এগুলো অ্যাকচুয়ালি ফিজিক্স ব্যাপারটাই কি বলো তো, তুমি যখন কোশ্চিন আলোচনা করবে তখনই কিন্তু তোমার বেশি করে আন্ডারস্ট্যান্ডিংটা হবে, তাই তো? তাহলে এইগুলো আসলে আমাদের বেসিক কনসেপ্ট সিরিজ কম্বিনেশনের। যদি তুমি এখানে সিরিজ কম্বিনেশন ইজ আ ভোল্টেজ ডিভাইজার, আর সিরিজ কম্বিনেশনে যে রেজিস্ট্যান্সগুলো থাকে না, সেই রেজিস্ট্যান্সগুলোর ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা হয় সেটা আমি তোমাকে এখানে লিখে দেখাবো। ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা মানে সমতুল্য যে রেজিস্ট্যান্সটা, ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে R1 প্লাস R2। যদি R3 থাকে তাহলে প্লাস R3, যদি R4 থাকে তাহলে R4। ইন জেনারেল আমাদের দুটো করেই বা ম্যাক্সিমাম 3টে রেজিস্ট্যান্স আমাদেরকে দেওয়া থাকে সার্কিটগুলোতে, বোঝা গেল? এইটা আমাদের সিরিজ কম্বিনেশনের কিন্তু ফর্ম। দেখো, সিরিজ কম্বিনেশন থেকে আমি এখন একটা প্রবলেম করব। সিরিজ কম্বিনেশন থেকে যে প্রবলেমটা এখানে দেওয়া আছে ভালো করে পড়ো কোশ্চিনটা। পোটেনশিয়াল ডিফারেন্স অফ 6 ভোল্ট ইজ অ্যাপ্লাইড, কি বলেছে? পোটেনশিয়াল ডিফারেন্স 6 ভোল্ট ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস এবি। তুমি যে সেকশনটা দেখতে পাচ্ছ এখানে, যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এইটা তোমার এ পয়েন্ট, এইটা তোমার এ পয়েন্ট, এইটা তোমার বি পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে 6 ভোল্ট। ওকে, এবং দেখো আমাদের যে রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে
এইটা হচ্ছে 2 ওহম, এইখানকার রেজিস্ট্যান্স দেওয়া আছে আবার 2 ওহম, এখানকার যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটাও 2 ওহম। এইখানকার যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকে আমি V1 ধরে নিচ্ছি, এইটার যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকে আমি V2 ধরে নিচ্ছি, এইটার যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকে আমি V3 ধরে নিচ্ছি, কারণ আমি তোমাকে দেখিয়েছি একটু আগে যে পোটেনশিয়াল ডিফারেন্সগুলো তোমার রেজিস্ট্যান্সের সঙ্গে কি হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, তাই না? ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, তার মানে আমি এখান থেকে পরিষ্কারভাবে বলতে পারবো যে আমার V1 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R1, তাই তো? আবার আমরা বলতে পারি যে V2 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R2, তাহলে V3 ইজ ইকুয়াল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R3। প্রপোর্শন মানে তুমি জানো এরা কিন্তু ফিক্স না, রেশিওর মতো এদের ক্যারেক্টার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, দেখো তো, R1 অ্যাকচুয়ালি বলেছে ডিটারমাইন দ্য পোটেনশিয়াল ড্রপস, মানে R1 R2 R3 ভ্যালু তোমার দেওয়া আছে, এখানে R1 এর ভ্যালুটা দেওয়া আছে 2 ওহম। একটা যদি বুঝে যাও তার পরেরগুলো তোমার কাছে খুবই সহজ লাগবে। R2 দেওয়া আছে তোমার আবার 2 ওহম, আর R3 দেওয়া আছে তোমার আবার 2 ওহম। ভালো করে দেখো, 2 ওহম, তাই কি না? তাহলে তুমি এখান থেকে পরিষ্কারভাবে বলতে পারবে যে তাহলে তোমার যে V1 ইস টু V2 ইস টু V3 যেটা হবে সেটা নিশ্চয়ই কি হবে বলো তো, ইকুয়ালস টু, আচ্ছা আমি এখানে লিখছি, এখানে হয়তো একটু প্রবলেম করছে, ইকুয়ালস টু 2 ভোল্ট ইস টু 2 ভোল্ট ইস টু 2 ভোল্ট। দিস ইজ আওয়ার রেজাল্ট। কেন কি তোমার যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু 2 2 2 প্রত্যেকটা কেসে দেওয়া আছে, আর যেহেতু রেজিস্ট্যান্স এবং যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কিন্তু প্রপোর্শনাল, ডাইরেক্টলি মানে সমানুপাতিক। ভোল্ট বাড়লে মানে পোটেনশিয়াল ডিফারেন্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে পোটেনশিয়াল ডিফারেন্স বাড়বে। দেখো তারপরের কোশ্চেনটা তুমি একাই অ্যান্সার করতে পারবে। প্রথমে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে ভালো করে খেয়াল করো, প্রথমে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 ওহম, তারপরের যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটা 2 ওহম, তারপরে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 ওহম। তাহলে তুমি এখান থেকে পরিষ্কারভাবে বলতে পারবে না, দেখো তো, V1 ইস টু V2 ইস টু V3 ইজ ইকুয়ালস টু কী হবে, ডাইরেক্টলি যেহেতু প্রপোর্শনাল, তাহলে 1 ভোল্ট ইস টু 2 ভোল্ট ইস টু 3 ভোল্ট, তাই তো? তাহলে অপশন নাম্বার 1:2:3, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এটা খুবই সহজ, তুমি একবার বুঝতে পারলে আর কোনো কথা বলতে হবে না। চলো প্যারালাল কম্বিনেশনটা একটু জেনে নিই। প্যারালাল কম্বিনেশনে তুমি ডায়াগ্রামটা পরিষ্কারভাবে বুঝতে পারছো। প্যারালাল কম্বিনেশনে যে দুটো পয়েন্ট আমি তোমাকে আবার বলবো যে কোন দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছো যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইস রেজিস্ট্যান্স ইজ সেম। এবারে যে তোমার পোটেনশিয়াল যে ডিফারেন্সটা সেটা কিন্তু প্রত্যেকটা রেজিস্টারের ক্ষেত্রে সেম। তাহলে এইখান থেকে এইখানকার যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্স ইন জেনারেল আমি এখান থেকে যেটা পাবো সেটা এইখান থেকে এইখানের পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু ইকুয়াল, প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু এখন ইকুয়াল। পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল, বাট কারেন্ট, হোয়াট অ্যাবাউট কারেন্ট? কারেন্টস নাও দে আর নট ইকুয়াল। they are not equal, okay, they are not equal, okay, that means এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আলাদা রকম কারেন্ট প্রবাহিত হবে, এইটার মধ্যে দিয়ে আলাদা কারেন্ট প্রবাহিত হবে, এইটার মধ্যে কিন্তু আলাদা কারেন্ট প্রবাহিত হবে। তার মানে তোমাকে এটাকে তুমি I1 কনসিডার করতে পারো, এটাকে I1 কনসিডার করতে পারো, এটাকে I2 কনসিডার করতে পারো এবং এটাকে I3 কনসিডার করতে পারো। সেক্ষেত্রে এখানে কিন্তু I1 I2 এবং I3 দে আর নট ইকুয়াল, বোঝা গেল? বাট V1 V2 V3 এগুলো কিন্তু তোমার ইকুয়াল, পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু ইকুয়াল। কি বললাম, এই ক্ষেত্রে আমাদের প্যারালালের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি ইকুয়াল, পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু ইকুয়াল। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি, পোটেনশিয়াল ডিফারেন্সটা ইকুয়াল। আর সিরিজ কম্বিনেশনে আমি কি দেখলাম, কারেন্টটা আমার সেম, তাই তো? এটা হচ্ছে আমার 1 নাম্বার কন্ডিশন। আর 2 নাম্বার কন্ডিশন, যেহেতু এখানে কারেন্টটা ভ্যারি করছে এবং আমরা ওহমস ল থেকে আমরা কি জানি বলো তো, যে ভি ইজ ইকুয়ালস টু IR। এবার যেহেতু ভিটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, ভালো করে খেয়াল করো, যে I ইজ ইকুয়ালস টু, আমি এটা লিখতে পারি না যে V/R। এইটা আমাকে ইমপ্লাইজ করে দেবে, দেখো তো, ইন জেনারেল I
ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r। দেখো ওই কারণে লিখেছি কারেন্ট ইন ইচ রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স। এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো থেকেও ছোটো ছোটো তুমি কোশ্চেন পেতে পারো। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তুমি ইন জেনারেল আমি ওটা লিখে দেখালাম, তুমি যদি এখানে এই ডায়াগ্রামের রেসপেক্টে লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে I1 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/R1। আবার তুমি এখান থেকে এইটা লিখবে I2 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/R2 অ্যান্ড I3 অলসো ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/R3। বোঝা গেল? আর এটা আমাদের হচ্ছে জেনারেল কম্বিনেশন। এইগুলো কম্বিনেশনকে কাজে লেগে তুমি প্রচুর সার্কিট সলভ করতে পারবে, প্রচুর সার্কিট। এবং এখানে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যায়, এদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তুমি যদি নিতে চাও, তাহলে এখানে তোমাকে যেটা লিখতে হবে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/R1 1/R2 অ্যান্ড প্লাস 1/R3। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এইটা কিন্তু তোমার সিরিজ প্যারালাল কম্বিনেশনে যে রেজিস্ট্যান্সটা তার জেনারেল ফর্ম। এবার তুমি যদি দুটো রেজিস্ট্যান্সের জন্য করো তাহলে একটা সুন্দর ফর্ম পেয়ে যাবে। হ্যাঁ, আমি দুটো রেজিস্ট্যান্সের জন্য তোমাকে এখানে বলছি, একটু খেয়াল করো, কারণ এগুলো আমাদের জানতে হবে আর কি, না জানলে বরঞ্চ অসুবিধায় পড়ে যাওয়া যাবে। আমি ধরো এখান থেকে 1/R ইকুইভ্যালেন্ট বের করতে চাইছি। আর ইকুইভ্যালেন্ট, অ্যাকচুয়ালি এটা রিকোয়ার্ড মনে হচ্ছে। আর ইকুইভ্যালেন্ট একটু নিচে লিখি, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু, আমি দুটো সিরিজের জন্য যদি নেই তাহলে 1/R1 প্লাস 1/R2 লিখা যাবে। এখান থেকে ইমপ্লাইজ করে লিখতে পারবো না, দেখো তো, R1 প্লাস R2 বাই R1 R2। অনেক সময় অনেকে রেখে দেয় এইভাবে রেখে দিলে অ্যান্সারটা হবে না। অ্যান্সারটা তোমাকে লিখতে হবে এইরকম, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু R1 R2টা উপরে চলে যাবে, এবং R1 প্লাস R2টা নিচে পড়ে থাকবে। বোঝা গেল? দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ফর্ম। এই ফর্মটাও কিন্তু আমাদের কাজে লাগে, ওই কারণে আমি তোমাকে এই ফর্মটা দেখালাম। বোঝা গেল? এগুলো জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমি বললাম সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন, এগুলোকে মাথায় রেখে কিন্তু চলতে হবে। চলো একটা প্রবলেম করা যাক এখন প্যারালাল কম্বিনেশন থেকে। দেখো এই প্রবলেমটা যদি করো না তাহলে দেখবে পুরো ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। দেখো প্রথমে তুমি এই যে সিরিজটা দেখছো, আমি এখানে ডিফারেন্ট কালার অফ পেন ইউজ করবো যাতে করে তুমি বুঝতে পারো। প্রথমে আমি এই সার্কিটটা নিয়ে কাজ করব। এখানে তুমি বুঝতে পারছো প্রত্যেকটা কি আছে, প্যারালাল কম্বিনেশনে আছে। সেক্ষেত্রে আমি যদি এদের ইকুইভ্যালেন্ট বের করতে চাই, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে না, 1/R ইকুয়ালস টু, তাহলে কি হবে 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, তাই তো? এখান থেকে যদি তুমি সলভ করো, ভালো করে খেয়াল করো, তুমি যদি সলভ করো তুমি যেটা পেয়ে যাবে 11/6। দ্যাট ইজ ইমপ্লাইজ আস দ্যাট R ইজ ইকুয়ালস টু 6/11। এটা আমি এই যে সার্কিটটা এই পেন দিয়ে ইউজ করলাম তার জন্য পেলাম। বোঝা গেল এই সার্কিটটা? তারপরে দেখো আমি পরের সার্কিটটা নেব, এবারে পেনটা চেঞ্জ করে নিই যাতে করে তুমি বুঝতে পারো। এইটাও দেখো এই দুটো কি আছে, প্যারালাল কম্বিনেশনে আছে না? ভালো করে খেয়াল করো, এই দুটো প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে এইটার জন্য আমি আবার এখন বের করবো। তাহলে কি হবে 1/R ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো, 1/5 প্লাস 1/6। এটাকে সলভ করো, দেখবে এখানেও 11/30 পেয়ে যাচ্ছ। তাহলে আলটিমেটলি তুমি এটাকে ইমপ্লাইজ করলে যেটা পেয়ে যাবে যে R ইজ ইকুয়ালস টু 30/11। এইবারে তুমি ভালো করে যদি খেয়াল করো এই তিনটে পয়েন্টকে নেবো এবারে, এইটা এবং এইটা, এই তিনটে কিন্তু এখন কি হয়েছে বলো তো, এরা সিরিজ কম্বিনেশন আছে। ভালো করে ভাবো, দেখো আমি যে কালারের পেনটা ইউজ করেছি তারা কিন্তু এখন একটা নির্দিষ্ট সিরিজে চলে এসছে, মানে সিরিজ কম্বিনেশনে চলে এসছে। আগে প্যারালাল ছিল, মিক্স ছিল, বাট এখন এই তিনটেকে আমি সিরিজ কম্বিনেশনে লিখতে পারবো, একটা নির্দিষ্ট লাইনে পড়ে গেছে না? ভালো করে তুমি যদি ইন জেনারেল ভাবতে চাও, তোমাকে যদি ভাবাতে চাই আমি, তাহলে তোমাকে আমি এখানে একটু হালকা ড্র করে দেখানোর চেষ্টা করবো। যেটা হচ্ছে ধরো এরকমভাবে আসবে, এইখানে এতটুকু, এইখানে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেলাম সেটা এখানে লিখতে পারবো, আবার এটারও একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়েছি সেটা এখানে লিখতে পারবো, তাই তো? আলটিমেটলি এরকম, এটা 4 ওহম,
এটা 4 ওহম। এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি পেয়েছি ভালো করে খেয়াল করো, 6/11 ওহম, ইয়েস অর নো? আর এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি পেয়েছি 30/11 ওহম। তুমি ডাইরেক্টলি করতে পারো, আমি তোমাকে এখানে বোঝানোর জন্য এইভাবে করছি, হ্যাঁ, এইভাবে করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এইবারে চলে আসলাম, এখান থেকে এসে আমি দেখছি যে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই রেজিস্ট্যান্সটা এইখানে চলে আসলাম। ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি যদি সার্কিটটা বুঝে যাও তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা প্রবলেম করতে পারবে। এখানে 7 ওহম দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। তাহলে এই যে দেখতে পাচ্ছ, এইটা আমি বললাম, এইটা এইটা এবং এইটা, এই তিনটে কি আছে সিরিজ কম্বিনেশনে আছে না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো ভালো করে, এখান থেকে আমি আবার আর পেয়ে যাব, একটা নতুন আর পেয়ে যাব। আর ইজ ইকুয়ালস টু লিখতে পারবো না 4 প্লাস 6/11 প্লাস 30/11। তাহলে এটাকে তুমি একটু সিম্পলিফাই করো, তাহলে কি পাবে দেখো তো ভালো করে, তুমি যদি সিম্পলিফাই করো দেখবে তুমি পেয়ে যাবে 80/11। আফটার সিম্পলিফিকেশন তুমি কিন্তু এটা পাবে, বুঝে গেল? এইবার দেখো এটা আমি এইবার দেখো এই পুরোটা এবার নিয়ে কাজ করব, ভালো করে খেয়াল করো। এবার আমি পুরোটা নিয়ে কাজ করব, মানে এই যে পুরো তিনটে দেখছো, এই পুরো তিনটে দেখছো না, এইটা এবং এইটা, ভালো করে খেয়াল করো। এবার এরা কি আছে, এই দুটো যদি আমি ইয়েলো কালার দুটো নিই তাহলে এবার কি, এরা আবার প্যারালাল কম্বিনেশনে আছে এখন, তাই না? এরা আবার প্যারালাল কম্বিনেশন আছে, তাহলে আমি আবার এখান থেকে লিখতে পারি 1/r ইজ ইকুয়ালস টু কি লিখবো 1/80/11, তাই তো, প্লাস 1/7। এটা ইমপ্লাইজ করবে দেখো তো 11/80 প্লাস 1/7। এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তুমি যেটা পেয়ে যাবে 157/560। That is implies us that R is equals to 560/157, and this is equals to 3.56 ohm. বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমি এখানে তিনটে এমন একটা সিরিজ তুলেছি যাতে করে তুমি পুরো বিষয়টাকে কিন্তু এখানে ক্যাচ করতে পারো, প্যারালাল এবং সিরিজ কম্বিনেশনটা। আশা করি বুঝতে পেরেছো যে প্যারালাল কম্বিনেশন এবং সিরিজ কম্বিনেশনটা অ্যাকচুয়ালি কি এবং কিভাবে আমাদের ক্যালকুলেট করতে হয়, বোঝা গেল? এবার দেখো এইটার উপরে বেস করেই তুমি কিরচফ লটা কিন্তু খুব সুন্দর ইজিলি ক্যাচ করতে পারবে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি আপাতত এতটুকুই রাখছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।